সাবেক আইজিপি বেনজির আহমেদের পর এবার মধ্যপ্রাচ্যের বিলাসবহুল শহর দুবাই থেকে একটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর ডালপালা মেলছে। আন্তর্জাতিক বিভিন্ন সূত্র এবং রাজনৈতিক অলিন্দে এখন একটি সুনির্দিষ্ট গুঞ্জন তীব্র হয়ে উঠছে যে নারায়ণগঞ্জের একচ্ছত্র ক্ষমতার মালিক সাবেক বিতর্কিত সংসদ সদস্য শামীম ওসমানকে দুবাই পুলিশ আটক করেছে। দীর্ঘ দেড় দশক ধরে যিনি পুরো একটি শিল্প নগরীকে নিজের হাতের মুঠোয় রেখেছিলেন, যার ইশারা ছাড়া সেখানে গাছের একটি পাতার অংশ নড়ত না, সেই প্রভাবশালী গডফাদারের এমন পরিণতিকে আসলে অবধারিত ছিল। আজ যখন দুবাইয়ের মাটিতে তার এই কথিত আটকের খবরটি নিয়ে সর্বত্র আলোচনা চলছে, তখন স্বাভাবিকভাবেই সামনে আসছে তার সেই পুরনো হুঙ্কার। এক সময় প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে যিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, নারায়ণগঞ্জে অন্য কোনো রাজনৈতিক দলকে দমন করার জন্য প্রশাসনের বা পুলিশের কোনো প্রয়োজন তাদের নেই, তারা একলাই যথেষ্ট। এমনকি মাত্র 1 ঘন্টার নোটিশে রাজপথে 2 লাখ লোক নামিয়ে আনার ক্ষমতা রাখার দাবি করা এই মানুষটি নিজেকে 1979 সালে জিয়াউর রহমানকে আটকে রাখার অনমনীয় শক্তি হিসেবে জাহির করতেন। কিন্তু ক্ষমতার সেই চরম দম্ভ আজ কোথায় গিয়ে ঠেকেছে এবং কিভাবে তার এই বিশাল সাম্রাজ্যের পতন ঘটল, তা জানতে আমাদের তার রাজনৈতিক ইতিহাসের মূল তথ্যগুলোর গভীরে প্রবেশ করতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় নারায়ণগঞ্জে শামীম ওসমানের যে একচেটিয়া আধিপত্য গড়ে উঠেছিল, তার ভিত্তি কিন্তু রাতারাতি তৈরি হয়নি। সর্বমহলে তার এই নিয়ন্ত্রণ এতটাই কঠোর ছিল যে কেউ তার সিদ্ধান্তের বাইরে যাওয়ার চেষ্টা করলেই তাকে চরম হয়রানি ও হুমকি ধমকির মুখোমুখি হতে হতো। সাধারণ মানুষ তো দূরের কথা, নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা পর্যন্ত তার এই ক্রমাগত মানসিক ও রাজনৈতিক নির্যাতন থেকে রেহাই পেতেন না। শেখ হাসিনার অন্ধ অনুগত হিসেবে নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসনকে তিনি নিজের মতো করে ব্যবহার করতে শুরু করেন এবং তার অনুসারীরাই হয়ে ওঠে ওই জেলার অলিখিত ভাগ্যবিধাতা। তবে এই তথাকথিত শক্তিশালী ও সাহসী নেতার অন্য একটি রূপ দেখা যায় 2001 সালের নির্বাচনে, যখন তাদের দলের বড় বিপর্যয় ঘটে। তখন নিজের সমস্ত দাপট একপাশে সরিয়ে রেখে সেফ বোরখা পরিধান করে রাতের অন্ধকারে সীমান্ত পাড়ি দিয়ে তিনি ভারতে পালিয়ে যান এবং পরবর্তীতে সেখান থেকে কানাডায় আশ্রয় নেন। 1/11-এর ঠিক আগের দিন অর্থাৎ 2007 সালের রাজনৈতিক পট পরিবর্তনের ঠিক আগ মুহূর্তে তিনি আবারও দেশত্যাগ করেন। এরপর দীর্ঘ সময় পলাতক থাকার পর 2009 সালের এপ্রিল মাসে যখন তার দল পুনরায় ক্ষমতায় আসে, তখন তিনি আবার দেশে ফিরে এসে নিজের পুরনো রাজত্ব পুনরুদ্ধারের খেলায় মেতে ওঠেন। জনগণের উদ্দেশ্যে প্রায় তার মুখ থেকে একটি সংলাপ শোনা যেত, আপনারা খেলবেন আমাদের সাথে, খেলতে চান? কবে খেলবেন বলেন, আমরাও খেলতে চাই। কিন্তু ক্ষমতার এই খেলার আড়ালে আর্থিক অপরাধের যে খতিয়ান তৈরি হয়েছিল তা অত্যন্ত সুনির্দিষ্ট। 1/11-এর সময় ফখরুদ্দিন ও মঈনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার যখন দেশের শীর্ষ দুর্নীতিবাজদের তালিকা তৈরি করতে দুর্নীতি দমন কমিশন বা দুদককে নির্দেশ দেয়, তখন সেই তালিকায় শীর্ষ 50 জনের মধ্যে 9 নম্বরে ছিল ওই শামীম ওসমানের নাম। সে সময় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া ছাড়াও আদালত তার সমস্ত অস্থাবর সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়েছিল। কিন্তু বিদেশে পলাতক থাকার কারণে তখন তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। পরবর্তীতে ক্ষমতার জোরে তিনি শুধু এই মামলা থেকেই পার পাননি, বরং নিজের অপরাধগুলোকে মহান কীর্তি হিসেবে প্রচার করার চেষ্টা করেছেন। যেমন নারায়ণগঞ্জের টানবাজার পতিতাপল্লী উচ্ছেদের ঘটনাটিকে তারা জনগণের সামনে এক বিশাল সাফল্য হিসেবে তুলে ধরেছিলেন। অথচ মূল তথ্য বলছে এই পতিতাপল্লী উচ্ছেদের পর সেখানকার ক্ষতিগ্রস্ত নারীদের পুনর্বাসনের জন্য সরকারের বরাদ্দ করা পুরো 2 কোটি টাকায় শামীম ওসমান আত্মসাৎ করেছিলেন। কোনো পুনর্বাসন না পেয়ে সেই নারীরা এবং তাদের বংশধরেরা জীবিকার তাগিদে নারায়ণগঞ্জ ছেড়ে পার্শ্ববর্তী বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে, যা এই নিষিদ্ধ পেশাকে আরও বিস্তৃত করে তোলে। এখানেই শেষ নয়, শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীর বিভিন্ন ঘাট থেকে চলাচলকারী জাহাজ থেকে জ্বালানি তেল চুরির যে বিশাল সিন্ডিকেট, তা পরিচালিত হতো তার অনুগত বাহিনীর মাধ্যমে। এছাড়া ফুটপাত দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায়, বাস ও গণপরিবহন টার্মিনাল থেকে দৈনিক লাখ লাখ টাকা তোলার প্রতিটি সিন্ডিকেট সরাসরি শামীম ওসমানের নির্দেশে নিয়ন্ত্রিত হতো। তার এই অবৈধ অর্থনৈতিক সাম্রাজ্যের পরিধি কত বড় ছিল তার আরেকটি বড় প্রমাণ মেলে 2014 সালের একটি ঘটনায়। সে বছর শামীম ওসমানের বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়। খোদ সরকারের একটি উচ্চ পর্যায়ের মন্ত্রিসভার বৈঠকে তৎকালীন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সরাসরি শামীম ওসমানের বিরুদ্ধে এই অবৈধ ব্যবসার অভিযোগ তোলেন।
তদন্তে দেখা যায় শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান এবং ছেলে অয়ন ওসমানের নামে থাকা দুটি কোম্পানির ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডব্লিউ লাইসেন্স ব্যবহার করে এই জালিয়াতি করা হচ্ছিল, যার ফলে বিটিআরসি তাদের লাইসেন্স বাতিল করতে বাধ্য হয়। শামীম ওসমানের মালিকানাধীন কে কমিউনিকেশনস নামক প্রতিষ্ঠানের কাছে বিটিআরসির বকেয়া পাওনার পরিমাণ ছিল প্রায় ৭৮ কোটি ২০ লাখ টাকা, যা তিনি ক্ষমতার দাপটে কখনোই পরিশোধ করেননি। শুধু তাই নয়, ২০১৪ সালের ৫ জানুয়ারির বিতর্কিত ভোটারবিহীন নির্বাচনের পর শামীম ওসমান তৎকালীন প্রধানমন্ত্রীর অন্যতম প্রধান রাজনৈতিক লাঠিয়ালে পরিণত হন। বিরোধী দলকে কঠোরভাবে দমনের পুরস্কার হিসেবে সেই বছরেরই ১৫ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন বা দুদক মাত্র এক চিঠির মাধ্যমে তাকে সমস্ত অবৈধ সম্পত্তির দায় থেকে চূড়ান্ত অব্যাহতি দিয়ে দেয়। নারায়ণগঞ্জের ওই ওসমান পরিবারের বিরুদ্ধে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর অভিযোগটি হলো রক্তের হোলি খেলা। আলোচিত ত্বকী হত্যা কিংবা চাঞ্চল্যকর 7 মার্ডারের মতো নৃশংস ঘটনাগুলোর দায় থেকে শামীম ওসমান বা তার পরিবার কখনোই নিজেদের নির্দোষ দাবি করতে পারে না। ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে নারায়ণগঞ্জের চাঁদাবাজ ও ভূমিদস্যুদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির মেধাবী সন্তান তানভীর মোহাম্মদ ত্বকী নিখোঁজ হন। মূলত রফিউর রাব্বিকে স্তব্ধ করে দেওয়ার জন্যই তার সন্তানকে টার্গেট করা হয়েছিল। শামীম ওসমানের ভাই নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমানের নিজস্ব টর্চার সেলে ত্বকীকে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়। জনদাবির মুখে যখন প্রশাসন নড়েচড়ে বসে, তখন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আজমেরি ওসমানের ক্যাডার সুলতান শওকত ভ্রমর গ্রেফতার হন। আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ভ্রমর স্পষ্টভাবে স্বীকার করেন যে আজমেরি ওসমানের নেতৃত্বে সেই রাতে ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং এই কিলিং মিশনে ওসমান পরিবারের বেশ কয়েকজন ভাড়াটে খুনি অংশ নিয়েছিল। এই সত্য প্রকাশ করার অপরাধে পরবর্তীতে একটি জাতীয় পত্রিকার স্থানীয় অফিসে আজমেরি ওসমানের অনুসারীরা লাঠি সোঁটা নিয়ে হামলাও চালিয়েছিল। ওসমান পরিবারের এই সদস্য আজমেরি ওসমানের খুনের ইতিহাস অত্যন্ত দীর্ঘ। অন্তত 16টি সুনির্দিষ্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ থাকা সত্ত্বেও শহরের বুকে তিনি অস্ত্র নিয়ে বেড়াতেন, কিন্তু তার বিরুদ্ধে মামলা নেওয়ার সাহস স্থানীয় পুলিশের ছিল না। ১৯৯৮ সালে চাষারা বালুর মাঠ এলাকায় তাদের বাড়ির কেয়ারটেকার নুরুন নবীকে হত্যার মাধ্যমে তার এই রক্তক্ষয়ী অধ্যায় শুরু হয়, কারণ নুরুন নবী তার গতিবিধি সম্পর্কে বাবা নাসিম ওসমানকে তথ্য দিয়েছিলেন। এরপর সেই পুরো পরিবারটিকে আর কোনোদিন নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু ক্ষমতার এই অন্ধকার অধ্যায়ের চূড়ান্ত অবসান ঘটে ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়। সে সময় আর পর্দার আড়ালে নয়, বরং প্রকাশ্য দিবালোকে স্বয়ং শামীম ওসমান এবং তার পুত্র অয়ন ওসমানকে ভারী আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে নিরস্ত্র ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালাতে দেখা গেছে। কিন্তু ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মুখে যখন স্বৈরাচারী সরকারের পতন ঘটে, তখন আবারও সেই পুরনো কায়দায় দেশ ছেড়ে পালিয়ে যান এই গডফাদার। আজ ২০২৬ সালের এই সময় এসে দুবাই পুলিশের হাতে তার এই সম্ভাব্য আটকের গুঞ্জনটি প্রমাণ করছে যে পৃথিবীর কোনো নিরাপদ আশ্রয় আসলে পাপের হাত থেকে বাঁচার উপায় নেই। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। রাজনৈতিক সত্য সবার আগে দেখতে আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ এখনই সাবস্ক্রাইব করুন।